এই MiG-21-এরই একটা চাইনিজ ভার্সন হচ্ছে F7। কারা পারমিশন দিল? আন্দোলন হয়ে পুলিশের গুলি হলো, একজন দুজন মারা গেল, তখন সরকার ডিসাইড করলো না আমরা এখানেই অপারেট করতে থাকবো। প্রত্যেকটা মিশন কিন্তু প্রশিক্ষণ মিশন না, জনবহুল এলাকাতে প্রশিক্ষণ হচ্ছে না। প্রশিক্ষণকালীন দুর্ঘটনায় এগুলো তো মানে একেবারে নিশ্চিত করে বলা যাবে না এটা আমরা জিরোতে নিয়ে আসবো। এই MiG-21 বিমান ভারতে 500 বার দুর্ঘটনায় পড়ে। এখন একটা প্লেন উড়ে ময়মনসিংহ এরিয়া পর্যন্ত যাওয়ার মতো উপযোগী ছিল না, ওইখানে আসলে প্রশ্নটা। বাট এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আমরা কেন এখানে করবো, তাহলে আপনাকে বন্ধ করেন। এই যে মাইলস্টোন স্কুলে যে বিমান যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো, এখন সবাই যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দেয়া হবে? আপনার মন্তব্য কি? 1980 সালের দিকে যখন তেজগাঁ বিমানবন্দর থেকে অপারেশন চলে আসলো কুর্মিটোলায়, তার আগেই কিন্তু ডিসিশন হয়েছিল যে এই তেজগাঁ বিমানবন্দরে যে ফাইটার স্কোয়াড্রনস গুলো আছে সেগুলো কুর্মিটোলায় চলে আসবে। কুর্মিটোলা বিমানবন্দরের পশ্চিমাংশ, এবং এই ডিভিশনটা কিন্তু একদম পাকিস্তানি আমলেই হয়েছিল, যে পশ্চিমাংশ যেটা সেটা ব্যবহার করবে বিমান বাহিনী, এন্ড পূর্বের রানওয়ের পূর্বাংশ থাকবে সিভিল এভিয়েশনের কাছে, এবং সেইভাবেই সিভিল এভিয়েশন টার্মিনাল বানানো হয়েছে ইয়েতে, এবং এয়ারফোর্সের ইনস্টলেশন গুলা রানওয়ের পশ্চিম পাশে তৈরি হয়েছে। এবং এই ওই সময় থেকেই অ্যাবাউট 81-82 সাল থেকেই আমাদের স্কোয়াড্রন গুলো এখানে চলে আসছে। এবং তখন আমাদের F7 ছিল না, তখন এখানে ছিল F6 এর আর্লিয়ার মডেল। ওকে, আর তার আগে কিন্তু তেজগাঁ থেকেও F6 অপারেট করেছে। MiG-21 আমরা প্রথম 1973 সাল থেকে MiG-21 অপারেট করেছি। এই MiG-21-এরই একটা চাইনিজ ভার্সন হচ্ছে F7, এবং F7 আমরা এখানে অপারেট করেছি। তখন তো ফ্লাইং কম ছিল, আমরা আজ পর্যন্ত ফ্লাইং বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট এখানে হয়নি। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছে সেটা তো ল্যান্ডিং করার সময় ওই স্কুলটার যদি আপনি লোকেশন দেখেন, একদম এই ল্যান্ডিং যে গ্লাইড স্লোপ আমরা বলি, যে ল্যান্ডিং অ্যাপ্রোচটার উপরে একদম স্ট্রেট লাইনে, যখন এখানে এই 1980 সালে যখন এখানে অর্থাৎ আজকে থেকে প্রায় 45 বছর আগে যখন এখানে আসে, তখন কিন্তু এটা প্রায় জনবিরল এলাকা ছিল। বিশেষ করে উত্তরা তখন জাস্ট গড়ে উঠছিল, কিন্তু উত্তরার পশ্চিম পাশে এখন যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে উত্তরার বিভিন্ন সেক্টর, এবং দিয়াবাড়ি হয়ে কমপ্লিটলি মিরপুরের সাথে প্রায় কানেক্টেডই হয়ে গেছে, এগুলো ছিল না। ধীরে ধীরে এগুলো গড়ে উঠেছে একইভাবে। যে ইশফাক এলাহি চৌধুরী, প্রশ্নটা তো সেটাই, যদি এটা অনেক আগের থেকে হয়ে থাকে, এখানে যদি উড্ডয়নের জন্যই নির্ধারিত থাকে, তাহলে একদম আপনি যেটা বলেন যে স্ট্রেট যে অ্যাপ্রোচ, সরাসরি অ্যাপ্রোচ রোডে আপনার এই স্কুল, এইটা সাধারণভাবে যখন প্রশিক্ষণ কোনো কিছু হয় সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে, এটাই তো জানা যায়। কিন্তু তারপরও তাহলে কারা পারমিশন দিল এবং পারমিশনের কিভাবে এটা হয়, বা যদি পারমিশন দেয় হয় উড্ডয়ন বন্ধ করতে হবে অথবা সেটা ভাঙতে হবে, এই অবস্থা কিভাবে হলো সেটার উত্তর সিভিল এভিয়েশন দিতে পারবে এবং রাজুক দিতে পারবে। এটার একটা মেজারমেন্ট আছে। যেমন ধরুন আপনার রানওয়ের কাছাকাছি হলে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এরকম করে আপনি যত দূরে যাবেন আপনাকে সেটা অ্যালাউড করা আছে। এটাকে বলে গ্লাইড স্লোপের উপরে থাকতে হবে। একইভাবে নিকুঞ্জ থেকে নিয়ে আপনি বারিধারা, গুলশান এইভাবে চলে গেছে, এবং যারা ডেভেলপমেন্ট করে তারা জানে এবং তারা ক্যালকুলেশন করে এইভাবে পারমিশন নেয়। এখন উত্তরার যে মাইলস্টোনটার কত তলা অ্যালাউড ছিল বা আদৌ সেটার পারমিশন আছে কিনা সেই উত্তর আমি দিতে পারবো না। তবে একটা জিনিস আপনাকে বলি, যখন এই 90-এর দশকে যখন ধীরে ধীরে এখানে দেখা গেল যে শহর গড়ে উঠছে এবং এটাও একটা বিজি এয়ারপোর্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্ভিস ছিলাম। তখন সরকার আজকে থেকে প্রায়
20-25 বছর আগে প্ল্যান করেছিল যে এই এয়ারফিল্ডটাকেই শহরের পশ্চিম দিকে নিয়ে যাবে, যেটা আরিয়ল বিল নামে এলাকা, যেটা সেটা একদম মানে জনশূন্য। বাংলাদেশের সব থেকে প্রবলেমটা হচ্ছে যে কোনো জমি অ্যাকোয়ার করার হচ্ছে যে গ্রাম এবং ধানি জমি যদি অ্যাকোয়ার হয় প্রচন্ড পাবলিক অপোজিশন হয়। কিন্তু ওই এলাকাটা ছিল ঢাকার কাছে 30 কিলোমিটার দূরে। স্ট্রেট যদি ধরেন এই আমাদের এয়ারপোর্ট থেকে স্ট্রেট দক্ষিণ পশ্চিমে ওই শ্রীনগর থানার ওই এলাকায় আরিয়ল বিল। কিন্তু সেখানে সার্ভে টার্ভে হলো এবং বেশ আমরা ছিলাম, সরকারও রেডি ছিল তৎকালীন। এবং কিন্তু হলো কি, স্থানীয় লোকদের আন্দোলন হলো, আন্দোলন হয়ে পুলিশের গুলি হলো, 1-2 জন মারা গেল। তখন সরকার ডিসাইড করলো না, আমরা এখানেই অপারেট করতে থাকবো। এবং আমরা আমাদের যে এই যে বারবার প্রশিক্ষণ বলা হচ্ছে, প্রত্যেকটা মিশন কিন্তু প্রশিক্ষণ মিশন। বিমান বাহিনীর প্রত্যেকটা মিশন প্রশিক্ষণ। কারণ আমরা টেক অফ করার পরে আমাদের প্রশিক্ষণ এলাকা আছে, সেটা ধরেন আপনার বিরাট একটা এলাকা, টাঙ্গাইল, ঘাটাইল, মধুপুর, ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জের কাছাকাছি যে ভৈরবের যে এলাকা, এই এলাকাটাকে আমাদের এই ঢাকা এলাকার প্রশিক্ষণ সেখানে হয়। এবং তৎকালীন এখনো কম্পারেটিভলি একটু রিলেটিভলি কিন্তু রিলেটিভলি জনবিরল, কিন্তু টেক অফ অ্যান্ড ল্যান্ডিং তো করতেই হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি সরকারের একজন সাবেক সচিব। মানে সাধারণভাবে মানে উড্ডয়ন এলাকায় এটা থাকার কথা না, অথবা যদি এখানে তৈরি হয় তাহলে এখানে এই প্রশিক্ষণ হওয়ার কথা না। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কেন আমরা মানে কোথায় আমাদের গলতটা হলো? না, এটা তো একটা মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। এবং এটা যে উড্ডয়ন করতে যেয়ে পড়ে গেছে বা ওখানে নামার সময় যে হিট করছে, বিষয়টা তো এরকম না। কারণ ওর যে হাইট ছিল, যে এটা ওখানে 50 ফিটের মতো একটা হাইট দেওয়া হয়, যে এই যে আমার যে ফানেলটা আছে, তো ওই ফানেলের মধ্যে দিয়ে তো বড় বড় এয়ারক্রাফটও ল্যান্ড করছে। তো এখন এই মুহূর্তে বলা সম্ভব না যে এই এয়ারক্রাফটটা কেন ক্র্যাশ ল্যান্ড করতে গেল বা করলো, ক্র্যাশ করলো কেন। কারণ এটার ব্ল্যাক বক্স পেতে হবে, নানান কিছু চিন্তা ভাবনা করতে। আমি যে কারণ জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে এই যে জনবহুল এলাকা, সেখানে কেন এদের প্রশিক্ষণ হবে না? জনবহুল এলাকাতে প্রশিক্ষণ হচ্ছে না, এটা তো আমরা শুনতে পেলাম। প্রশিক্ষণ বিমানটা এখান থেকে উড্ডয়ন করে, তারপরে এটা চলে যায় উড্ডয়ন করার পর তো ময়মনসিংহে চলে যায়। ময়মনসিংহে মানে ময়মনসিংহে পড়েছে, তো যে ঘাটাইলে পড়েছে, তারপরে আপনার পাশের একটা উপজেলায় সেখানে পড়েছে, আপনার চট্টগ্রাম থেকে উড্ডয়ন করে সেখানে সমুদ্রের মধ্যে পড়েছে। বিমান দুর্ঘটনা বা প্রশিক্ষণকালীন দুর্ঘটনা এগুলো তো মানে একেবারে নিশ্চিত করে বলা যাবে না এটা আমরা জিরোতে নিয়ে আসবো। আমাদের চেষ্টা থাকবে, দুর্ঘটনা ঘটবে, বাট আমরা কত সংখ্যক মানুষের প্রাণহানি দূর করতে পারি সেটার চেষ্টা করব। আপনি একটা স্ট্যাটিস্টিক দেখেন না, ভারতে এই MiG-21 যেটার F7 ভার্সন যেটা আমরা ব্যবহার করতেছি, যেটা চায়নাতে J7 নামে পরিচিত, তো এই MiG-21 বিমান ভারতে 500 বার দুর্ঘটনায় পড়ছে, 500 টাইমস। এবং ওদের 172 জন কর্মী এয়ারফোর্সের অফিসার মারা গিয়েছেন, এবং তার সাথে আরও কিছু সংখ্যক লোক মারা গেছে, যেটা 200 জনের মতো। তার মানে কি, আপনি পৃথিবীর সব জায়গায় এরকম দুর্ঘটনা ঘটতে পারে। এখন একটা প্লেন উঠবে, উঠার পরে তার যান্ত্রিক ত্রুটি, সেটা মেইনটেনেন্স ঠিক মতো হয়েছে কিনা, সেখানে এই প্লেনটা উড়ে ময়মনসিংহ এরিয়া পর্যন্ত যাওয়ার মতো উপযোগী ছিল না, ওইখানে আসলে প্রশ্নটা। আপনি যেখানেই পড়ে, হ্যাঁ ময়মনসিংহে পড়লে ঘরবাড়ি কম, গাছপালার উপরে পড়বে, লোক ক্ষয় কম হবে, বাট একটা বিমান দুর্ঘটনায় পড়া মানে তো আমাদের এই একটা বিমানের দাম 95 মিলিয়ন অ্যারাউন্ড, আরও বেশি দাম হতে পারে, আমি ঠিক জানি না, বাট 95 মিলিয়নের কম না। তো আপনি তো বিশাল সম্পদ। এবং এই যে পাইলটটাকে তৈরি করলো আমরা, সে যে একটা এয়ারফোর্স পাইলট যে ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে, তাকে তো আমরা মিস করলাম। এবং তার সাথে সাথে আমরা এতগুলো শিশু এবং আমাদের শিক্ষক এবং কর্মচারীদেরকে হারালাম। এটা অবশ্যই হৃদয় বিদারক ঘটনা। অবশ্যই এটার একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে, তদন্তের মধ্য দিয়ে বের করতে হবে যে আমরা কেন এই দুর্ঘটনাটা ঘটলো। বাট এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আমরা কেন এখানে করবো, তাহলে আপনার বন্ধ করে দেন, একটা হতে পারে। মানে এটা একটু সোজা সাপটা উত্তর না। আমার প্রশ্নটা কিন্তু ওটাই, জনগণ, পত্রপত্রিকায় সবাই বা সোশ্যাল মিডিয়ায় যেটা আসছে, দুটো জিনিস একসাথে চলতে পারে কিনা। যেখানে উড্ডয়নের সাধারণত বিমান, যুদ্ধ বিমান হোক বা যেটা প্রশিক্ষণ বিমান হোক, যেন উড্ডয়ন এবং ওঠা নামা করার পথে এই ধরনের স্থাপনা থাকতে পারে না। আর যদি স্থাপনা হয়ে যায় কোনো কারণে, তাহলে এখানে উড্ডয়ন করবেই না। আইনের প্রয়োগ করতে হবে, উড্ডয়ন করা ছাড়া তো উপায় নেই। আপনার একটা এয়ারপোর্ট বানাতে, যে একটু আগে উনি বলছিলেন না যে আরিয়াল বিল এলাকা আমরা একটা এয়ারপোর্ট করার চিন্তা ভাবনা করেছিলাম 10 বছর আগে,
তারপরে তো সেখানকার কি ঘটনা হলো উনি নিজে বলেন এবং আমরা সবাই জানি। তা আপনি একটা এয়ারপোর্ট তৈরি করতে কিন্তু 5 থেকে 10 বছর সময় লাগবে, ডিপেন্ডিং অন দি। সেটা তো আমরা করতে পারি নাই যে আপনার কাছে আবার আমি যদি ওই এয়ারপোর্টটা তৈরি করি তাহলে তো এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে ঢাকা কুর্মিটোলা এয়ারপোর্ট ব্যান্ড ফর এয়ারফোর্স মুভমেন্ট,